স্লাইডটাকে দেখা যাচ্ছে? স্যার জি স্যার। ওকে, তো তোমাদের সাথে আমার আজকে যে ক্লাস সেটা হলো ইন্ট্রোডাকশন টু ম্যাটেরিয়ালসের। আমরা যে টপিক কভার করবো সেটা হলো ক্রিস্টাল স্ট্রাকচার। সো ম্যাটেরিয়াল এবং প্যাকিং এটা তোমরা আগেও ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা পড়ে আসছো। আমরা সেটা একটু এলাবোরেটলি পড়বো। তোমাদের হয়তো মনেও নাই অনেকের, সো আমি সেখানে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ম্যাটেরিয়ালকে সাধারণত আমরা ক্রিস্টালাইন এবং নন ক্রিস্টালাইন এই দুই ভাগেও অনেক সময় ভাগ করে থাকি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালকে। তো এটা আসলে ডিপেন্ড করে এদের ভেতরে অ্যাটমগুলো কিভাবে সজ্জিত আছে, অ্যারেঞ্জমেন্টটা কীরকম, অর্ডারটা কীরকম, তার উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালটা আসলে ক্রিস্টালাইন হবে না নন ক্রিস্টালাইন হবে সেটা আমরা ডিটারমাইন করি। সো ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালে যেটা হয় সেটা হলো অ্যাটমগুলো খুব ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে এবং এদের ভেতরে ফাঁকা বা শূন্য জায়গা খুব কম থাকে এবং এরা একটা 3D অ্যারের মতো অবস্থান তৈরি করে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্রিস্টালাইন অবজেক্ট বা ম্যাটেরিয়াল আছে, তার ভিতরে মেটালস হলো এক ধরনের মানে মোস্ট প্রমিনেন্ট উদাহরণ। অর্থাৎ যত ধরনের মেটাল আছে দুনিয়ায় সবই আসলে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। এছাড়াও কিছু সিরামিকও আছে এবং কিছু পলিমারও আছে যেগুলো আসলে তোমার মেটাল না হওয়া সত্ত্বেও তাদের আণবিক গঠন এরকমের যে তারা আসলে ক্রিস্টালাইনের মতো বিহেভ করে বা তারা অ্যাকচুয়ালি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। তো এখানে আমরা একটা সিলিকন ডাইঅক্সাইডের আণবিক গঠন দেখিয়েছি এবং খেয়াল করে যদি দেখো দেখবা যে এর এর অ্যাটমগুলো খুবই সুসজ্জিত অবস্থায় আছে, তাই না? সবগুলো একটা হেক্সাগন তৈরি করছে, এগুলো সব এক একটা হেক্সাগন তৈরি করছে, রাইট? তাহলে কি হয়েছে, এক একটা সিলিকন মোটামুটি 3টা অক্সিজেন আয়নের সাথে অণুর সাথে বন্ড ক্রিয়েট করছে। শুধু যে বন্ড ক্রিয়েট করছে তা না, এগুলো অর্ডারলি ম্যানারে বন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, এরপরে আছে তোমার নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। তো নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালে যেটা হয় সেটা হলো যে তোমার অ্যাটমগুলোর কোনো পিরিয়ডিক প্যাকিং নেই, মানে দে ডোন্ট ফলো এনি অর্ডার। ঠিক আছে, এগুলো অকার হয় তোমার কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে এবং র্যাপিড কুলিং এর কারণে। ঠিক আছে, সো নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালকে আমরা অন্য আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো অ্যামরফাস ম্যাটেরিয়াল। তো নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সেখানে দেখবা যে ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইডের মতোই আমরা নন ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইড তৈরি করতে পারি এবং এইটা আর এটার ভিতরে ডিফারেন্সটা তোমরা দেখো, যদি ভিজুয়াল ডিফারেন্সটা যদি দেখো, দেখবা যে এদের কোনো অর্ডার নাই, রাইট? এখানে সবগুলো হেক্সাগন তৈরি করছে, সব এক একটা প্রপারলি ক্রিয়েটেড হেক্সাগন। বাট নন ক্রিস্টালাইন সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার প্রপারলি ক্রিয়েটেড হেক্সাগন অ্যাকচুয়ালি নাই। এদের এক একটা শেপ এবং ফর্ম এক এক রকম। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এখন প্যাকিং এর সাথে, অ্যাটমিক প্যাকিং এর সাথে এনার্জির আসলে কি সম্পর্ক? তো আমরা যদি নন ডেন্স র্যান্ডম প্যাকিং হিসাব করি, যেখানে আসলে কোনো অর্ডার ফলো করা হয় নাই, র্যান্ডমলি এর এক একটা অনুর সাথে একটা অনু সুসজ্জিত অবস্থায় মানে অবিন্যস্ত অবস্থায় আছে আর কি, এতে মাঝখানে দেখবা যে এখানে অনেক গ্যাপ রয়ে গেছে, এখানে অনেক অ্যাটমিক গ্যাপ রয়ে গেছে, এখানে গ্যাপ রয়ে গেছে। তো সেক্ষেত্রে এনার্জির সাথে এর রিলেশনটা কি আসলে? তো আমরা যদি একটা প্লট ক্রিয়েট করি যেখানে আর কি তোমার অ্যাটমের থেকে অ্যাটমের ডিস্টেন্স এবং এনার্জির গ্রাফ একটা এক্স ওয়াই প্লটে প্লট করা হয়, তাহলে দেখা যাবে যে এদের এনার্জি এবং রেডিয়াস ডিস্টেন্সের রেশিওটা এমন এই এমন একটা পয়েন্টে থাকে যেটা আসলে তোমার এনার্জি আসছে। সরি, তোমার ইন্টারনেট আনস্টেবল, তো আমি এনিওয়ে দেখা যাচ্ছে স্ক্রিনশট দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো নন ডেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি এবং ডিস্টেন্সের রেশিওটা যে পয়েন্টে, ডেন্স এবং অর্ডারলি প্যাকিং যদি আমরা দেখি, তো আমরা দেখতে পারবো যে টিপিক্যাল নেইবার বন্ড লেন্থ আর টিপিক্যাল নেইবার বন্ড এনার্জি তার থেকেও বেশি হায়ার টপে রয়েছে, তাই না? তার মানে হলো এদের ভিতরে যেহেতু ডিস্টেন্স কম, এদের ভিতরে এনার্জিটা বন্ডিং এনার্জিটা লাগছে অনেক কম।
ঠিক আছে। তো ক্রিস্টাল স্ট্রাকচারের আমরা বেসিক কনসেপ্ট সম্পর্কে কিছু এখানে ডিসকাশন করব, এবং ক্রিস্টাল স্ট্রাকচারটা কি প্রথমে আমরা সেটা জানতে পারি। ক্রিস্টাল স্ট্রাকচার হলো দ্য ম্যানার ইন হুইচ অ্যাটম, আয়ন্স অর মলিকুলস আর র্যাপিড স্পেশালি অ্যারেঞ্জড উইথিন দ্য ইউনিট সেল। ঠিক আছে। তো তুমি ধরো এটা একটা মেটালের অ্যাটমিক ইনস্ট্রাকশন, ম্যাটেরিয়ালের অ্যাটমিক কনস্ট্রাকশন। ঠিক আছে। সো এই অ্যাটমিক কনস্ট্রাকশনের ভিতরে আমরা একটা সিম্পল ইউনিট সেল কল্পনা করলাম, যার ভিতরে অ্যাটমগুলো সুসজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট হলো, একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে কিভাবে সজ্জিত অবস্থায় আছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে। তো পৃথিবীতে এক্সট্রিমলি লার্জ নাম্বার অফ ক্রিস্টাল স্ট্রাকচার আছে, এর কোনো হিসাব নাই। তো আমরা এতগুলো পড়তে পারবো না, আসলে আমাদের পক্ষে পড়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে শুধুমাত্র 4 ধরনের খুব মোস্ট কমন যে ক্রিস্টাল স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। ঠিক আছে। কারণ এগুলো আসলে খুবই কমপ্লেক্স স্ট্রাকচার অনেক সময় তৈরি হয়, এগুলো আসলে আমাদের পক্ষে এই স্বল্প জ্ঞানে বোঝা সম্ভব না। ঠিক আছে। বিশেষ করে পলিমারিক ম্যাটেরিয়াল যেগুলো, এগুলোর ক্রিস্টাল স্ট্রাকচার খুবই কমপ্লেক্স টাইপের। সো আমরা সেই রাস্তায় হাঁটবো না, উই আর নট গোয়িং দেয়ার। আমরা যেটা করব সেটা হলো যে সিম্পলেস্ট যে 4টা ফর্ম আছে সেই 4টা ফর্ম স্টাডি করব। সো ক্রিস্টাল ল্যাটিসটা আসলে কি? ক্রিস্টাল ল্যাটিস বা স্ফটিক ল্যাটিস সম্পর্কে তোমরা আগেও পড়ছো। এটা আসলে 3 ডাইমেনশনাল অ্যারে অফ পয়েন্টস ইন কোইনসাইডিং উইথ অ্যাটম পজিশন। তার মানে হলো আমরা যে আগে যে স্ট্রাকচারটা দেখেছি, স্ট্রাকচার দিয়ে আমরা আসলে ক্যালকুলেশন করা বা বোঝা আসলে একটু কমপ্লিকেটেড, তাই না? এখানে আমি একটা কিউব ক্রিয়েট করেছি, তোমরা কিন্তু বলতে পারবা না যে কিউবের ভিতরে এক্স্যাক্টলি কয়টা অ্যাটম আছে, তাই না? ইটস ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ, রাইট? সো সেক্ষেত্রে এটা আমাদের পক্ষে সম্ভব না জানা। তো আমরা কি করতে পারি, আমরা এটাকে সিম্পলিফাই ফর্ম তৈরি করতে পারি, যেটাকে আমরা বলি ক্রিস্টাল ল্যাটিস। তো আমরা একটা বিন্দু দিয়ে বা একটা পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন অ্যাটমের পজিশনগুলোকে আইডেন্টিফাই করব। ঠিক আছে। উই আর নট গোয়িং টু ড্র এনি অ্যাটমস, মানে আমরা করবো সেটা আমরা বোঝার জন্য, বাট ক্যালকুলেশন করার জন্য আমরা একটা অ্যাটমকে একটা পয়েন্ট বা বিন্দু হিসেবে ধরে নেব। ঠিক আছে। সো অ্যাটমগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড বাই স্ফিয়ার। অ্যাটমগুলোকে সবসময় স্ফিয়ার আকারে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। এবং একটা অ্যাটম আর একটা তার পাশের অ্যাটমকে টাচ করে টাচ অবস্থায় থাকে। তো আমরা এই যে কেওলানাইট ক্লে এর স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখতে পারবা যে এই উপরে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের লেয়ার, নিচে আছে সিলিকন অক্সাইডের লেয়ার। তো সেখানে তোমার এই যে অক্সিজেন অ্যাটমগুলো হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম, সিলিকন অ্যাটমের সাথে কিভাবে দেখো বন্ড অবস্থায় আছে। তো এখন এরকম অ্যাটম এগুলো আমাদের পক্ষে ড্র করা প্র্যাকটিক্যাল না। ঠিক আছে। সেজন্য আমরা এগুলোর ক্রিস্টাল ল্যাটিস যেটা আছে সেটা আমরা ডিসকাস করব, সেটা আমরা কনসিডার করব। তো প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হলো ইউনিট সেলটা আসলে কি। তো ইউনিট সেল হলো স্মলেস্ট রিপ্রেজেন্টেটিভ এন্টিটি ইন দ্য ক্রিস্টাল। একটা ক্রিস্টালে অ্যাটমগুলো এভাবে যদি সজ্জিত থাকে এবং এর ভেতরে অ্যাটমগুলোকে যদি আমরা একটা বক্স বা একটা কিউবের ভেতরে মানে কিউবের দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো অনেকগুলো কিউব একসাথে জোড়া লাগায় অ্যাকচুয়ালি অ্যাটমের পুরো যে কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে। তার মানে ইউনিট সেল হলো এর ক্ষুদ্রতম একক। একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষুদ্রতম একককে আমরা বলি ইউনিট সেল। ঠিক আছে। এটা হলো ক্রিস্টাল স্ট্রাকচারের বিল্ডিং ব্লক। অনেকগুলো ইউনিট সেল মিলে একটা টোটাল ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে। তো আমরা যদি ক্রিস্টাল স্ট্রাকচারের এই ইউনিট সেলটাকে আলাদাভাবে দেখি, তাহলে দেখতে পারবো এটা জিওমেট্রিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কিউব শেপ। এবার প্রত্যেকটা আর্মের দৈর্ঘ্য এ, বি এবং সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এবং এদের এজ লেন্থ কি এ, বি, সি দ্বারা প্রকাশ করতে পারি, বা যেটাকে আমরা বলি ল্যাটিস কনস্ট্যান্ট। আর এদের ইন্টারঅ্যাক্সিয়াল অ্যাঙ্গেল যেটা আছে, এবং জেড আর ওয়াই এর ভিতরে অ্যাঙ্গেলটা আলফা, এক্স এবং ওয়াই প্লেনের ভিতরে অ্যাঙ্গেলটা ওয়াই, আলফা, বেটা, গামা, এগুলো দ্বারা আমরা এদের ইন্টারঅ্যাক্সিয়াল অ্যাঙ্গেলগুলো রিপ্রেজেন্ট করতে পারি। সো
মেটালসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এই অ্যাটম বা ইউনিট সেলগুলো খুব ডেন্সলি প্যাকড অবস্থায় থাকে, এদের ভিতরে হার্ডলি এনি স্পেস থাকে একটা ইউনিট সেল আর একটা ইউনিট সেল বা একটা অ্যাটম আর একটা অ্যাটমের ভিতরে। ঠিক আছে, এর কারণটা হলো যে পুরো মেটালের ভিতরে সাধারণত একটা এলিমেন্ট প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তার মানে আয়রনের ভিতরে শুধুমাত্র আয়রন অ্যাটমই থাকে, সিলিকনের ভিতরে শুধুমাত্র সিলিকন অ্যাটম, ইউনো আয়রন, অ্যালুমিনিয়াম, স্টিল, এগুলোর ভিতরে সাধারণত এক ধরনের এলিমেন্টই থাকে এবং এদের সব অ্যাটমের রেডিয়াসটা সেম। তার মানে এর যে স্ফিয়ারগুলো আমরা অ্যাটমকে স্ফিয়ার কল্পনা যদি করি, এদের ভিতরে যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা সবগুলোর জন্যই বেসিক্যালি সেম। এবং মেটালিক বন্ডিং হলো নন ডিরেকশনাল। আর একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমের ডিস্টেন্স কম হওয়ার কারণে এদের বন্ডিং এনার্জিও লাগে অ্যাকচুয়ালি অনেক কম। আচ্ছা, মেটাল, আমরা এখানে মেটালের ক্ষেত্রে যদি বলতে চাই মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার কীরকমের, তাহলে আমরা বলতে পারি যে মেটাল হ্যাভ দ্য সিম্পলেস্ট ক্রিস্টাল স্ট্রাকচার। তো কতটা সিম্পল, আসলে অতটাও সিম্পল না, আমরা যতটা বলছি ততটা সিম্পল না। তবে আমরা একটা বিষয় এখানে দেখাইতে পারি, সেটা হলো যে খুব সিম্পলি যদি বিচার করি তাহলে সিম্পলেস্ট মেটালিক স্ট্রাকচার কোন ম্যাটেরিয়াল আছে। তো দেখা গেছে যে পোলোনিয়ামের অ্যাকচুয়ালি যে স্ট্রাকচার আছে বা কিউবিক স্ট্রাকচার আছে সেটা হলো সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, সো সেই ফর্মটা কিরকমের, এই যে তোমাদের এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে, দেখো এটা হলো তোমার অ্যাকচুয়াল পোলোনিয়ামের ক্রিস্টাল স্ট্রাকচার এবং এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট, এত সিম্পল আর কোনো মেটেরিয়ালের ভিতরে পাওয়া যাবে না। ঠিক আছে, এবং এটা খুবই রেয়ার। তো আমরা এখানে যদি এটাকে যদি ল্যাটিস আকারে সাজাই, তো দেখতে পাবো যে অ্যাটমগুলো কীভাবে একটা আরেকটার সাথে সজ্জিত আছে এবং দেখবো যে একটা সেন্টার অ্যাটম আরও 6টা অ্যাটম এই ডান পাশে বাম পাশে ওই পাশে দুটো উপরে নিচে দুটো এরকমের 6টা অ্যাটমের সাথে কানেক্টেড অবস্থায় আছে। সো যখন একটা সেন্টার অ্যাটম এরকম 6টা অ্যাটমের সাথে কানেক্টেড থাকবে বা যে কোনো একটা অ্যাটম যদি আরও যেসব অ্যাটমের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট নাম্বার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটের নাম্বার হবে 6। ঠিক আছে, কোঅর্ডিনেট নাম্বার হলো দ্য নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার্স অর টাচিং অ্যাটমস। সো ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে আমরা প্রথমে সিম্পল যে স্ট্রাকচারটা বিবেচনা করছি সেটা হলো সিম্পল কিউবিক স্ট্রাকচার। সো আমরা যে আগে ছবিটা দেখিয়েছি সেই ছবিটার এখানে 3 ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে, তো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কিউব এবং এই কিউবের প্রত্যেকটা এজের দৈর্ঘ্য হলো এ। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে এই একটা অ্যাটমের একটা 8 ভাগের 1 ভাগ খণ্ডিত অবস্থায় আছে, তাই না? এটা কিন্তু একটা অ্যাটমের কেটে ফেলা অংশ। যেহেতু স্ফেয়ার, আমি যদি আমাদের এখানে দেখাই, এই বরাবর যদি একটা কিউব কল্পনা করি, ঠিক আছে, দেখো যে এই বরাবর যদি একটা কিউব কল্পনা করি, এইখানে যদি আমি একটা কিউব ড্র করি, রাইট, তাহলে দেখো যে এই অংশটা বাদ হয়ে যায়, শুধুমাত্র এই অংশটা কেটে থাকে। ঠিক আছে, এরকম একটা অর্ধ বৃত্তাংশ। এখন এটা যদি তোমার 3 ডাইমেনশনাল স্পেসে আমি যদি প্রেজেন্ট করি তাহলে সেটা দেখতে হবে এরকম। তার মানে হলো এইটা হলো ওই অ্যাটমের রেডিয়াস। ঠিক আছে, এইটাও হলো অ্যাটমের রেডিয়াস। এখন সব অ্যাটম যেহেতু আমরা বলতেছি কি মেটালিক স্ট্রাকচারের ভিতরে সব অ্যাটমের রেডিয়াসটা সেম, সেহেতু এই রেডিয়াস এবং এই রেডিয়াসও সেম। এই দুইটা রেডিয়াস যদি সেম হয় তাহলে আমরা এই টোটাল দৈর্ঘ্যটাকে আর প্লাস আর ইকুয়াল টু 2r দ্বারা প্রকাশ করতে পারি। এখন এজের দৈর্ঘ্য আমরা জানছিলাম এ, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2r। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যদি জানি যে এর যদি এর হয় এজ লেন্থ, একটা কিউবের এজ লেন্থ যদি জানা থাকে এ এবং সব যেহেতু কিউবের ক্ষেত্রে সব লেন্থ সেম, তাহলে আমরা তার ভলিউম বের করতে পারি এ ইন্টু এ মানে এ কিউব, তাই না? তাহলে ইউনিট সেলের ভলিউমটা আসে এ কিউব ইকুয়াল টু 2r এর হোল কিউব। তাহলে আমার প্রশ্ন হলো যে এর ভেতরে অ্যাকচুয়ালি অ্যাটম আছে কয়টা? বলতে পারবা?
স্যার 16টা। স্যার একটা অ্যাটম। স্যার আর আটটা। 2টা অ্যাটম আছে। একটা অ্যাটম কে বলছে? স্যার আমি বলছি এক্সপ্লেন করো একটা অ্যাটম কেন? স্যার এখানে প্রত্যেকটার মানে একটা অংশ করে গেছে। আটটা 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 অ্যাটম আছে, আটটা অ্যাটমের 1/8 অংশ করে গেছে প্রত্যেকটা। এক্স্যাক্টলি। টোটাল মিলে দেখা যায় এক হয় একটা অ্যাটম। দেখো হ্যাঁ, ও ঠিক বলছে অ্যাকচুয়ালি। সো দেখো এখানে যদি আমরা ল্যাটিস বিবেচনা করি তাহলে দেখবা যে এখানে অ্যাটম আছে অ্যাকচুয়ালি 8টা, ঠিক আছে, কিন্তু 8টার ফুল অংশ নেই। এটা একটা অ্যাটম ছিল, এর 8 ভাগের 1 ভাগ রয়ে গেছে, বাকি অংশ আমরা কেটে ফেলছি, তাই না? আমরা তো ইউনিট সেল কল্পনা করার সময় একটা কিউব কল্পনা করছি, সো কিউবের ওইখান থেকে বাকি অংশ বাদ হয়ে গেছে। তার মানে 8টা অ্যাটমের খণ্ডাংশ রয়ে গেছে। তো কোড 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা। এখন যদি আমরা কি হয় যে তোমাকে ধরো 2টা রুটির অর্ধেক অর্ধেক দেওয়া হলো, তাই না? একদম এক্সাক্ট 50% দেওয়া হলো, তাই তোমার কাছে রুটি আছে কয়টা অ্যাকচুয়ালি? একটা। তো তুমি কি করছো যে 2 × 1/2, 2টা রুটির হাফ করে দেওয়া আছে, তার মানে তোমার কাছে রুটি আছে অ্যাকচুয়ালি একটা। তো সেক্ষেত্রে যদি এরকম বিবেচনা করো যে 8টা অ্যাটমের 1/8 অংশ তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমার টোটাল অ্যাটমের ভলিউম, অ্যাটমের নাম্বারটা কত আসে? 1, তাই না? 8 Yes, × sir. 1/8 atoms equal to 1 atoms। আচ্ছা, তো এই 1 atoms-টা লাগবে কি কারণে? 1 atoms-টা লাগবে কারণ আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করব, ঠিক আছে? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হলো ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। তার মানে একটা ইউনিট সেলের ভেতরে অ্যাটমগুলো কতটা প্যাকড অবস্থায় আছে সেটা বিবেচনা করার জন্য একটা প্যারামিটার, ঠিক আছে? সো যত হায়ার ভ্যালু হবে তত বুঝবা যে তার ভেতরে অ্যাটমগুলো তত বেশি প্যাকড অবস্থায় আছে, যত লোয়ার ভ্যালু হবে তাদের ভেতরে স্পেসটা তত বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ইকুয়াল টু, আমরা যদি এই এসসি মানে সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য যদি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করতে চাই তাহলে কি হবে? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, সো উপরে আমার হলো অ্যাটমস, ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। এখন এই ইউনিট সেলের ভিতরে অ্যাটম ছিল কয়টা? আটটা। একটা। 8টার 1/8 অংশ ছিল, মানে টোটাল অ্যাটম ছিল একটা। সো 1 ইনটু আমরা বলছি কি ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। ইউনিট সেলের ভলিউমটা বের করা লাগবে, তাই না? কতটুকু স্পেস কিউবের ভিতরে নিয়েছে, মানে কতটুকু ভলিউম কনজাম্পশন করছে। তো আমরা এখানে কোন সূত্র দিয়ে এর ভলিউমটা বের করতে পারবো? অ্যাটমের যদি আমরা ভলিউম বের করতে চাই কোন সূত্রটা ইউজ করতে পারবো? πr স্কয়ার আর কিউব 4/3 পাই আর কিউব। কারণ হলো যে অ্যাটমগুলো হলো স্ফিয়ার, রাইট? অ্যাটম যদি স্ফিয়ার হয় তাহলে ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ওকে, সিম্পল হিসাব। তাহলে এই অ্যাটমের রেডিয়াসটা ছিল কত? আর আর এখন আমরা যদি এই এখানে ফিরে আসি, আমরা কি লিখতেছি? a ইকুয়াল টু আর বা a ইকুয়াল টু 2r, তাই না? এই আরটাকে যদি আমরা a তে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? a/2 r ইকুয়াল টু a/2, তাই না? তার মানে হলো 0.5 ইনটু a, তাই না? বা a/2 বা 0.5 ইনটু a এর হোল কিউব, মানে r এর বদলে আমরা রেডিয়াসটা বসাই দিই। আর নিচে ছিল কি ভলিউম, ঠিক আছে? সো ভলিউম হলো a কিউব বা a কিউব ইকুয়াল টু, আমরা আগে দেখছি যে a কিউব ইকুয়াল টু 2r এর হোল কিউব, ঠিক আছে? সো এখানে আমরা লিখলাম 2r কিউব। তো এখন a কে আমরা r দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বা 2r কে a কিউব দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ডাজন্ট ম্যাটার। সো আমরা যদি এখন এই প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশন করি এই ক্যালকুলেটরে দিয়ে, তাহলে আমরা প্যাকিং ফ্যাক্টর পাবো 0.52, ঠিক আছে? এখন আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, সেটা হলো বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার বা বিসিসি। সো বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের সিম্পল কিউবিক স্ট্রাকচারের ভিতরে ডিফারেন্সটা তোমরা এই ছবি দেখলে বুঝতে পারছো, তাই না? আগে কি ছিল? আগে এই সেন্টার অ্যাটমটা অ্যাকচুয়ালি ছিল না, রাইট? এখন আমাদের একটা সেন্টার অ্যাটম আছে।
সো আমরা যদি এই বরাবর একটা কিউব কল্পনা করি, এইভাবে কেটে ফেলি কিউবটা দিয়ে, তাহলে আমাদের কি হবে? আমরা অ্যাকচুয়ালি এটা ড্র করতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। এইভাবে ধরো একটা কিউব অংশ কেটে ফেললাম, ঠিক আছে? ইউনিট সেল যেহেতু আমাদের ইউনিট সেল বানানোর সুবিধার জন্য। সো এটা ড্র তো ভালো হলো না, বাট ইউ গেট দ্য আইডিয়া। তো আমরা কি এভাবে করলে কি পাবো? এইরকম একটা অংশ পাবো, তাই না? এটা কিন্তু 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। এখন এটা যদি আমরা ক্রিস্টাল ল্যাটিস কল্পনা করি, তাহলে আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে সেন্টারে একটা অ্যাটম আছে এবং প্রত্যেকটা এজে এক একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ অংশ রয়ে গেছে, তাই না? এই অ্যাটমস গুলো একটা একটার সাথে অবশ্যই টাচড অবস্থায় থাকে। আমরা এখানে ল্যাটিসে যদিও দেখিয়েছি এগুলো আসলে সেন্টার কাউন্ট করা হয়েছে, নট টোটাল অ্যাটম। কিন্তু অ্যাটমগুলো অ্যাকচুয়ালি একটার সাথে টাচড অবস্থায় আছে। সো এরকম স্ট্রাকচার আছে কিসে? ক্রোমিয়াম, টাংস্টেন, আয়রন, ট্যান্টালাম এবং মোলিবডেনাম। এই ধরনের যে মেটালগুলো আছে সেই সব মেটালে আসলে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার পরিলক্ষিত হয়। তাহলে এর কোঅর্ডিনেট নাম্বার কত আসে? একটা অ্যাটম 8টা অ্যাটমের সাথে কানেক্টেড অবস্থায় আছে, তার মানে এর কোঅর্ডিনেট নাম্বার হবে 8। সো এখন আমরা যদি বডি সেন্টার্ড কিউবের প্যারকিং ফ্যাক্টর বের করতে চাই, তো আমাদের প্রথম যেটা বের করা লাগবে যে এই ইউনিট ভলিউম ইউনিট সেলের ভিতরে আসলে অ্যাটম আছে কয়টা? কেউ বলো তো কয়টা অ্যাটম আছে এর ভিতরে? স্যার দুইটা। দুইটা, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা যদি কল্পনা করি এটা 8 ভাগের 1 ভাগ, আর হলো ভিতরে একটা অ্যাটম আছে, দুইটা, সেটা আমরা পরে দেখবো। বাট আমাদের প্রথম ইউনিট সেলের ভিতরে আমরা এগুলোর ক্যালকুলেশন সেরে নিই। এইটা দেখো একটু ডিফারেন্ট। সো আমরা কি করতেছি যে কানেক্টেড যে অ্যাটমগুলো আছে তার ভিতরে ডিসটেন্স ক্যালকুলেশন, তাই না? আমরা তো এই এজের ডিসটেন্সগুলো জানি, দ্যাট ইজ 1a, তাই না? এটাও এ। এখন দেখো এই এজ থেকে এই এজ কানেক্টেড অবস্থায় করা হয়েছে কারণ এর ভিতরে একটা সেন্টার অ্যাটম আছে। সো প্রত্যেকটা কানেক্টেড অ্যাটমের ডিসটেন্সটা আমাদের জানা লাগবে, তাই না? তো আমরা যদি এই অ্যাটমটাকে কানেক্ট করি এবং এই অ্যাটমটাকে এই অংশটাকে কানেক্ট করি, এটা কানেক্ট করার উদ্দেশ্য পরে বলতেছি, বাট আমাদের যেটা জানা লাগবে সেটা হলো এই ডিসটেন্সটা জানা লাগবে, ঠিক আছে? সো এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কত? আমরা জানি রেডিয়াস আর, রেডিয়াস যদি আর হয় তাহলে এই ডিসটেন্সটা কত? 4r। এক্স্যাক্টলি, তার মানে এইটা হলো ফুল ডায়ামিটার অর্থাৎ 2r, এটা r, 2r প্লাস r প্লাস r, তার মানে 4r। এই এসটা আমরা জানি, এই এসটা হলো a, তাহলে এইটা কত হবে? এই ডিসটেন্সটা কত হবে? √2a। √2 কিভাবে পেলাম আমরা? পিথাগোরাসের সূত্র দিয়ে স্যার √2a বের করতে পারবো। এক্স্যাক্টলি, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে √2a বের করেছি। এখন আমরা এইখান থেকে a এর একটা রিলেশন r এর সাথে বের করতে পারি, সেটাও পিথাগোরাসের সূত্র দিয়ে, ঠিক আছে? তো আমরা সেটা কি করতে পারি? 4r এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস √2 এর হোল স্কয়ার। সেক্ষেত্রে আমরা a ইকুয়াল টু লিখতে পারি 4/√3r। এখন a যদি a এর ভ্যালু আমরা যখন বের করে ফেলছি, আমরা তখন এই এর ভলিউমটাও বের করে ফেলতে পারবো, ইউনিট সেলের ভলিউম। ইউনিট সেলের ভলিউম হলো a কিউব, a এর ভ্যালু বের হয়ে গেছে 4/√3r, a এর হোল কিউব করলে আমরা লিখতে পারি 4/√3r এর হোল কিউব, ঠিক আছে? ক্লিয়ার? সো এখন স্যার এটা একটু আরেকবার বলেন না, আমি বুঝি নাই। কোনটা বুঝো নাই? a এর ভ্যালু বের করা বুঝো না নাকি ভলিউমটা বের করা বুঝো না? স্যার যে ইউনিট সেল ভলিউম বের করার থেকে বুঝি নাই। এইখানে আমরা শুধুমাত্র পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। এটা তো পিথাগোরিয়ান ল অ্যাপ্লাই করা যায়, এটা তো জানো নাকি? এটা যদি 4r হয়, এটা যদি a হয়, এটা যদি √2a হয়, আমি পয়েন্ট বলে লিখি, এটা সিম্পল ব্যাপার, এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। সো কত ছিল আমাদের? এরকম একটা ছিল, এটা ছিল 4r, এটা ছিল a, এটা ছিল √2a। ওকে, সো তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার ইকুয়াল টু যোগ
2AF whole square equal to 4R এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস √2 এর স্কয়ার, এটাকে কি লেখা যায়? স্যার 4 6 6 কত এটা স্যার? a স্কয়ার প্লাস 3 √2 এর স্কয়ার মানে হলো 2 আর a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু এখানে আসে কত 16 আর স্কয়ার, তাই না? তার মানে আমার এখানে আসে 3a এর স্কয়ার ইকুয়াল টু 16 আর এর স্কয়ার। সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, a স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 16 আর এর স্কয়ার বাই 3, তাই না? তার মানে a ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 16 আর স্কয়ার বাই 3। এটাকে কি লিখতে পারি? 4/√3 4r বাই √3। ঠিক আছে, বুঝা গেছে? যে প্রশ্ন করছিল সে বুঝতে পারছে যে a ইকুয়াল টু 4r বাই √3 কিভাবে আসলো? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। তো এখন আমরা a এর হোল কিউব যদি করি তো আমরা সেটা পাবো 4/√3r এর হোল কিউব। আমাদের ভলিউম পাওয়া গেছে, তাই না? তাহলে এর ভিতরে অ্যাটম আছে কয়টা আমরা দেখলাম, বের করছি কয়টা অ্যাটম আছে? দুইটা। ঠিক আছে, এই হলো একটা বড় অ্যাটম, আর হলো এই পাশে 8টা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ করে আছে। তার মানে এগুলো যোগ করলে আমরা পাই মোট 8 × 1/8 কর্নার অ্যাটম প্লাস 1 সেন্টার অ্যাটম ইকুয়াল টু 2 অ্যাটমস। ঠিক আছে, এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে পারলে উপর আমাদের কি লাগবে, যে ভলিউম অফ অ্যাটমস, অ্যাটমের টোটাল ভলিউমটা লাগবে, তাই না? সো অ্যাটম আছে যদি দুইটা, তাহলে 2 ইনটু 4/3 পাই/r কিউব, প্রত্যেক অ্যাটমের ভলিউম, যেটা স্ফিয়ার 4/3 পাই/r কিউব। আর নিচেই হলো টোটাল কিউবের ভলিউম 4/√3r এর হোল কিউব। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারের জন্য আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর পাবো 0.68। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এরপরে আছে তোমার ফেস সেন্টার্ড কিউব স্ট্রাকচার FCC। সো এটা একটু জটিল হয়ে যাবে, সো আমরা এটা নেক্সট ক্লাসে শিখবো। তোমাদের এমনি অলরেডি বেশি হয়ে গেছে, আসলে এর বেশি যাওয়ার কথা ছিল না, আমার ওই ক্লাসে ওই পর্যন্ত পড়িয়েছি। তো এইখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো, যতদূর পড়ানো হয়েছে ততদূর পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাকে যে APF টা আরেকবার যদি ডিটেইলস বুঝাই দিতে হবে। আচ্ছা, APF হলো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। ঠিক আছে, তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা হলো তোমার ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। ইউনিট সেলের ভিতরে যে অ্যাটমগুলো আছে, অবস্থান করতেছে যে অ্যাটমগুলো, তার ভলিউম বাই ভলিউম অফ ইউনিট সেল। তুমি এটা সিম্পলি কল্পনা করো, ধরো তোমার একটা রুম আছে, দুইটা রুম আছে, একটা রুমের ভিতরে 10 জন মানুষ আছে আর একটা রুমের ভিতরে 20 জন মানুষ আছে। কোন রুমে ফাঁকা স্থান বেশি? 10 জন স্যার। কেমনে বুঝলা তুমি? কারণ স্যার এখানে লোক সংখ্যা কম, তাই ফাঁকা স্থান বেশি। লোক সংখ্যা কম মানে ফাঁকা স্থান বেশি, কিন্তু সেই ফাঁকা স্থানটা কিভাবে তুমি বুঝলা? তাদেরকে দেখে, মানে অবজার্ভ করে। এখন যদি আমি বলি যে 10 জনের যে 10 জন হলো পূর্ণবয়স্ক মানুষ, আর অন্য রুমে যে 20 জন আছে সেই 20 জন হলো বাচ্চা, একদম শিশু, এখন বলো যে কোন রুমের ফাঁকা স্থান বেশি? বাচ্চা যেখানে ওখানে ফাঁকা স্থান বেশি হবে। কেন, সমান তো হইতে পারে না স্যার, কারণ একটা রুমে তো পূর্ণবয়স্ক আর একটা রুমে তো স্যার বাচ্চা। পূর্ণবয়স্কদের স্যার বডি স্ট্রাকচার আর বাচ্চাদের বডি স্ট্রাকচার তো সেম হবে না। এখন যদি দুইটা বাচ্চা মিলে একটা মানুষের সমান হয়, হইতে পারে। হইতে পারে, কিন্তু সেটা কিভাবে জানবো আমরা?
জানার কোনো উপায় আছে? তাদেরই ভলিউম দিয়ে জানতে হবে। এক্স্যাক্টলি, ভলিউম দিয়ে জানতে হবে, তাই না? যে তারা অ্যাকচুয়ালি কতটা ভলিউম স্পেসের ভিতরে নিচ্ছে, তাই না? সেটা বুঝতে হলে তুমি কিভাবে কম্পেয়ার করছো? তুমি পুরো রুমের যে ভলিউম আছে তার সাথে ভিতরে যে কয়জন আছে তার যে ভলিউম, এইটা কম্পেয়ার করতেছো, তাই না? এইখানেও তাই। ওই ইউনিট সেল যেটা আছে, ওই ইউনিট সেলটাকে আমরা অ্যাকচুয়ালি একটা সিম্পল রুম হিসেবে কল্পনা করতেছি। ওই রুমের ভিতরে অ্যাটম আছে কয়টা? একটা বা দুইটা, যে কয়টা অ্যাটমই থাকুক। এখন আমরা তো জানতে পারবো না অ্যাকচুয়ালি যে আসলে ভিতরের অবস্থা কি বা তাদের ভিতরে কিভাবে আছে ওগুলো। সেটা জানার জন্য আমরা যেটা করছি সেটা হলো যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করছি, তার মানে হলো ভিতরের স্পেসটা বোঝার জন্য। সেই কারণে আমরা যেটা করছি যে পুরা রুমটার ভলিউম, তার মানে ইউনিট সেলের ভলিউম অফ ইউনিট সেল, একে ভাগ করছি আমরা কি দিয়ে? এটা দিয়ে ভাগ করছি কোনটাকে? ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। ইউনিট সেলের ভিতরে যে অ্যাটমটা আছে তার যে ভলিউম, সেটা দিয়ে ডিভাইড করছি। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার এনার্জি আর প্যাকিং এর যে গ্রাফ দুইটা স্যার, ওই দুইটা আবার যদি একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, এনার্জি আর প্যাকিং এর গ্রাফটা এত কমপ্লিকেটেড কিছু না, তোমাদের এটা আসলে ওইভাবে জানারও দরকার নাই, জাস্ট প্রেজেন্ট করার জন্য, তোমাদের বোঝানোর জন্য মানে দেখাই রাখলাম আর কি। এখানে যেটা হয়েছে সেটা হলো, দেখো যে এই যে অ্যাটমগুলো সুসজ্জিত অবস্থায় আছে আর এই অ্যাটমগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, তো এদের ভিতরে কোনটার তোমার বন্ডিং এনার্জি সবচেয়ে কম? স্যার যেটা অর্ডারলি অবস্থায় আছে তাদের। অর্ডারলি অবস্থায় আছে, তাই না? কারণ এদের ভিতরে খুব কাছাকাছি আছে এবং এদের বন্ডিং এনার্জি অ্যাকচুয়ালি সেজন্য কম। তো দেখো এইখানের বন্ডিং এনার্জিটা লাগছে বেশি, কিন্তু এইখানের বন্ডিং এনার্জিটা লাগছে কম। এটার থেকে এটা সবচেয়ে নিচে পজিশন আছে না, এটা উপরে, এটার ভ্যালু বেশি না এটার ভ্যালু বেশি? উপরেরটা স্যার। উপরেরটার ভ্যালু বেশি, তার মানে এদের অ্যাটমিক বন্ডিং এনার্জি লাগছে বেশি। কারণ হলো এরা একটার থেকে রেডিয়াস বা ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি বেশি, সেইটা দেখানো হচ্ছে। ডিস্টেন্স যদি আরো বেশি হইতো, এই বিন্দুটা আরো এরকম উপরে উঠে এই পজিশনে চলে আসতো, রাইট? বুঝা গেছে? জি স্যার। এইটা বোঝা যাচ্ছে, এটা আর কিছু। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার প্যাকিংটা একটু বললে ভালো হতো স্যার। ওই যে প্যাকিং মানে তো প্যাক করা, একটা প্যাকেটের ভিতরে তোমার 10টা চিপস আছে, তো কিভাবে আছে? ও ঠিক আছে, এই প্যাকিং, ওই প্যাকিং সেই একই প্যাকিং। প্যাক মানে ওকে আর কি স্যার। তোমার সমগ্রিত অবস্থায় থাকা, এটা। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানেই শেষ করতে পারি। জি স্যার। আচ্ছা, তো এক মিনিট।